শহরের ব্যস্ততম ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে অনিমেষ নিচের দিকে তাকিয়েছিল। নিচে হাজার হাজার গাড়ির হেডলাইটগুলোকে মনে হচ্ছিল যেন এক একটা চলমান পিপিলিকা। এই শহরটা কখনো থামে না, কিন্তু অনিমেষের জীবনটা যেন একটা অন্ধকার গলির মোড়ে এসে থমকে গেছে। অনিমেষের বয়স এখন ৩০, অথচ এই বয়সে তার হাতে কিছুই নেই। না আছে একটা স্থিতিশীল চাকরি, না আছে মাথার ওপর ছাদ, আর না আছে পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ। গত ৩ বছরে সে যা যা হারিয়েছে তার হিসাব মেলাতে গেলে নিজের অস্তিত্বকেই পরগাছা মনে হয়। প্রথমে গেল বাবার জমানো শেষ সম্বলটুকু এক ব্যবসায়িক প্রতারণায়, তারপর এক কঠিন রোগে মা বিদায় নিলেন পৃথিবী থেকে। শেষমেশ যে মানুষটার জন্য সে বেঁচে থাকার স্বপ্ন দেখত, সেই তানিয়াও এক মেঘলা দুপুরে জানিয়ে দিল, অনিশ্চিত ভবিষ্যতের সাথে আমি ঘর বাঁধতে পারব না। অনিমেষের মনে হচ্ছিল সে একটা ভাঙা কাঁচের আয়নার মতো, যার প্রতিটা টুকরো আলাদা হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে নিজেকে বারবার জিজ্ঞেস করছিল, আমার আসল শক্তিটা কোথায়? আদৌ কি কোনো শক্তি আমার ভেতর অবশিষ্ট আছে? সবকিছু ছেড়ে অনিমেষ ঠিক করল সে দূরে কোথাও চলে যাবে, যেখানে কেউ তাকে চেনে না, কেউ তার ব্যর্থতার গল্প জানে না। পকেটে সামান্য কিছু টাকা নিয়ে সে পাড়ি দিল উত্তরের এক পাহাড়ি গ্রামে। গ্রামের নাম নীলগিরি। সেখানে পাহাড়ের খাজে খাজে মেঘেদের লুকোচুরি খেলা চলে। একটা জীর্ণ পুরনো বাংলোর কেয়ারটেকার হিসেবে সে কাজ নিল। তার কাজ হল বাগানের যত্ন নেওয়া আর ঘরগুলো পরিষ্কার রাখা। পাহাড়ের নিস্তব্ধতা তাকে গ্রাস করতে চাইল। প্রথম কয়েকদিন সে শুধু জানালার ধারে বসে থাকত আর শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত পাহাড়ের চূড়ার দিকে। একদিন বৃষ্টির বিকেলে অনিমেষের সাথে দেখা হলো সেই গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, দাদু ভাইয়ের সাথে। দাদু ভাইয়ের বয়স ৮০-র ওপরে, কিন্তু তার চোখে এক অদ্ভুত জ্যোতি। তিনি লাঠিতে ভর দিয়ে বাগানে এসে বসলেন। অনিমেষকে মনমরা দেখে তিনি জিজ্ঞেস করলেন, খোকা, তুই কি এখান থেকে পালাতে এসেছিস নাকি নিজেকে খুঁজতে এসেছিস? অনিমেষ ম্লান হেসে বলল, পালানোর জায়গা নেই দাদু ভাই, আমি আসলে শেষ হয়ে গেছি। আমার ভেতর আর কোনো জোর নেই, আমি এক ব্যর্থ মানুষ। দাদুভাই হাসলেন, তারপর মাটির দিকে ইশারা করে বললেন, এই যে ঘাসগুলো দেখছিস, সারাদিন মানুষ এদের মারিয়ে চলে যায়। বড় বড় গাছ ঝড়ে উপড়ে পড়ে, কিন্তু এই ঘাসগুলো ঠিক মাথা তুলে দাঁড়ায়। জানিস কেন? কারণ এদের শিকড়টা মাটির খুব গভীরে, আর এদের বিনয়ই এদের আসল শক্তি। অনিমেষ দাদুভাইয়ের কথাগুলো বুঝতে পারল না। সে ভাবল, বিনয় দিয়ে কি পেটের ভাত জোটে? বিনয় দিয়ে কি হারানো মাকে ফিরিয়ে আনা যায়? পরের কয়েক সপ্তাহ অনিমেষের জীবনে এক কঠিন পরীক্ষা নেমে এলো। পাহাড়ের সেই এলাকায় এক ভয়াবহ ধস নামল। রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ল চারপাশ। পাহাড়ের নিচে একটা ছোট বসতিতে অনেক মানুষ আটকা পড়ল। উদ্ধারকারী দল আসার কোনো উপায় নেই। গ্রামের যুবকরা ভয় পেয়ে পিছিয়ে এলো, কিন্তু অনিমেষ দেখল একটা ছোট শিশু পাথরের স্তূপের নিচে চাপা পড়ে কাতরাচ্ছে। সেই মুহূর্তে অনিমেষের মনে হল, সে তো নিজেই নিজেকে মৃত মনে করে, তবে আজ এই মৃত্যুপথযাত্রী শিশুটিকে বাঁচাতে ভয় কেন? সেদিন অনিমেষের ভেতর এক আদিম শক্তি জেগে উঠল। যে হাতগুলো গত ৩ বছর শুধু হতাশায় কপাল চাপড়েছে, সেই হাতগুলো আজ বিশালাকার পাথর সরাতে শুরু করল। রক্তে ভিজে গেল তার আঙুল, নখ উপড়ে এলো, কিন্তু সে থামল না। বৃষ্টির ঝাপটা আর মাটির ধসকে উপেক্ষা করে সে টানা ৭ ঘন্টা লড়াই করল। অবশেষে শিশুটিকে যখন সে বের করে আনল, তখন তার সারা শরীর ক্ষতবিক্ষত, কিন্তু তার চোখের কোণে এক অদ্ভুত জল। সেটা দুঃখের নয়, সেটা জয়ের। কয়েকদিন পর যখন সব শান্ত হল, দাদুভাই অনিমেষের বিছানার পাশে এসে বসলেন। অনিমেষ তখন ব্যান্ডেজ জড়ানো হাতে শুয়ে আছে। দাদুভাই বললেন, খোকা, এবার কি তোর আসল শক্তির দেখা পেয়েছিস? অনিমেষ অস্ফুট স্বরে বলল, আমি জানতাম না দাদুভাই, আমার শরীরে এত জোর আছে। দাদুভাই তার মাথায় হাত বুলিয়ে বললেন, এটা শরীরের জোর নয় রে পাগল, এটা তোর মানসিকতার শক্তি। তুই যখন নিজের দুঃখের কথা ভুলে অন্যের যন্ত্রণার ভাগ নিতে শিখলি, তখনই তোর ভেতরের আসল মানুষটা জেগে উঠেছে। মানুষের আসল শক্তি তার পেশিতে থাকে না, থাকে তার ইচ্ছা শক্তিতে আর তার সহমর্মিতায়। তুই যখন নিজেকে সব হারিয়ে নিঃস্ব ভাবছিলি, আসলে তুই তখন এক বিশাল শক্তির আধারের ওপর বসেছিলি। সেটা হলো তোর ধৈর্য। অনিমেষ সেদিন বুঝতে পারল, জীবন তাকে ভাঙেনি, বরং জীবন তাকে গড়ে নিচ্ছিল। যেমন লোহাকে পুড়িয়ে ইস্পাত বানানো হয়,
তেমনি দুঃখের আগুনে পুড়ে সে আজ খাঁটি মানুষে পরিণত হয়েছে। অনিমেষের মনে হতে লাগল এতদিন সে ভুল দিকে তাকিয়েছিল। সে ভাবত টাকা, পদমর্যাদা আর প্রেমই হল জীবনের মাপকাঠি। কিন্তু এখন সে বুঝল জীবনের আসল সম্পদ হল নিজের ওপর বিশ্বাস আর প্রতিকূলতায় টিকে থাকার ক্ষমতা। সে ঠিক করল সে আর শহরে ফিরবে না। এই পাহাড়ের মানুষের জন্য সে একটা ছোট স্কুল খুলবে। সে তার সঞ্চিত জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে গ্রামের শিশুদের ভবিষ্যৎ গড়বে। যে মানুষটি কয়েক মাস আগে আত্মহত্যার কথা ভাবত, আজ সে শত শত মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠল। তানিয়া একদিন ফোন করেছিল, অনেক কান্নাকাটি করে ক্ষমা চেয়ে ফিরতে চেয়েছিল। অনিমেষ শান্ত গলায় বলল, তানিয়া, তুমি যে অনিমেষকে চিনতে, সে ওই ফ্লাইওভারের ওপর মরে গেছে। আজকের এই মানুষটা অনেক দামি, কারণ সে নিজের মূল্য নিজে দিতে শিখেছে। তোমার অনিশ্চিত ভবিষ্যতে আমার আর কোনো স্থান নেই, কারণ আমি এখন নিজেই নিজের গন্তব্য। প্রিয় শ্রোতা, আপনি যদি আজ নিজেকে দিশাহারা মনে করেন, যদি মনে হয় আপনার চারপাশ অন্ধকার, তবে মনে রাখবেন, রাত যত গভীর হয় সূর্যোদয় তত কাছে আসে। আপনার আসল শক্তি কোথায়? 1. আপনার শক্তি আপনার কান্নায় নয়, কান্না মুছে আবার উঠে দাঁড়ানোর জেদে। 2. আপনার শক্তি আপনার একাকিত্বে, যেখানে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করেন। 3. আপনার শক্তি আপনার ব্যর্থতায়, কারণ প্রতিটি ব্যর্থতা আপনাকে শেখায় কোন পথে হাঁটলে সফল হওয়া যাবে না। মানুষ হার মানে তখন নয় যখন সে পড়ে যায়, মানুষ হার মানে তখন যখন সে আর উঠে দাঁড়াতে চায় না। আপনার ভেতরের সেই অপরাজিত সত্তাটিকে ডাক দিন। নিজেকে বলুন, আমি এখনো শেষ হয়ে যাইনি, আমি এক নতুন গল্পের শুরু মাত্র। জীবন আপনাকে ভাঙবে, পিষবে, দহন করবে, কিন্তু মনে রাখবেন, কয়লা চাপ খেলেই হিরে হয়, আর সোনা আগুনে পুড়লেই উজ্জ্বল হয়। আপনিও সেই হিরে, আপনিও সেই সোনা, শুধু প্রয়োজন নিজের ওপর অটুট বিশ্বাস আর একটি ইতিবাচক মানসিকতা। আজ থেকেই বদলে ফেলুন নিজের চিন্তাধারা। অভিযোগ করা বন্ধ করে লড়াই শুরু করুন। পৃথিবী আপনাকে আপনার সাফল্যের জন্য নয়, আপনার লড়াইয়ের সাহসিকতার জন্য মনে রাখবে। নিজেকে খুঁজে নিন, নিজের আসল শক্তি চিনে নিন। আপনি অজেয়। এই কাহিনীটি আপনার মানসিক শক্তি বৃদ্ধির জন্য রচিত। শব্দ সংখ্যা এখানে প্রতীকী, তবে এর ভেতরের আবেগ এবং দর্শন আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট।